প্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো এবিটি টেস্ট পেপার থেকে ইংরেজির যে সেকেন্ড সেট, আজকে সেটার সমাধান বা সেটার উত্তর দেখে নিই। লক্ষ্য করো, সেট নাম্বার 2, পেজ নাম্বার 48, 2025-26। প্রথমে লক্ষ্য করো, আমাদের সিন থেকে যে টেক্সট সেটি দেখতেই পাচ্ছ তোমরা। এটি আবার রানওয়ে কাইটস থেকে নেওয়া হয়েছে। এটি পরে আমি সময় নষ্ট করছি না, তোমাদের নিশ্চয়ই পড়া আছে। চলো আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। লক্ষ্য করো, প্রথমে মাল্টিপল চয়েস। তোমরা জানো এখানে আমাদের 5টি মাল্টিপল চয়েস থাকবে। লক্ষ্য করো, প্রথম কোশ্চেন, হু টট ক্লড হাউ টু মেক কাইটস? ক্লডকে কে শিখিয়েছিল যে কিভাবে ঘুড়ি বানাতে হয়? তাহলে উত্তর হবে আ বয় অন দ্য মেনল্যান্ড। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ অরিজিনালি? কাইটটি কিসের তৈরি ছিল? তাহলে উত্তর হবে অপশন সি, আ লাভলি রেড পেপার উইথ গোল্ডেন সেল স্টার্স। নেক্সট, হাউ ডিড দ্য ন্যারেটর ড্যামেজ দ্য কাইট? কিভাবে ন্যারেটর বর্ণনাকারী ঘুড়িটিকে নষ্ট করেছিল বা ঘুড়িটিকে ছিঁড়ে দিয়েছিল? তাহলে অপশন বাই ট্রিপিং অ্যান্ড ফলিং ওভার দ্য রক্স। হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে যাওয়ার ফলে ঘুড়িটি নষ্ট হয়ে গেছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু রিপেয়ার দ্য কাইট? সে ঘুড়িটিকে মেরামত করার জন্য, ঠিক করার জন্য ওরা কি ব্যবহার করেছিল? তাহলে উত্তর হবে অপশন সি, অ্যান ওল্ড লেটার ফ্রম দ্য বুক কেস। নেক্সট, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অন দেয়ার কাইট? বাচ্চারা, শিশুরা তাদের ঘুড়িটির উপরে কি লিখেছিল? তাহলে উত্তর হবে অপশন সি, দেয়ার নেমস অ্যান্ড দ্য নেম অফ দ্য লাইট হাউস। তাহলে এই ছিল 5টি মাল্টিপল চয়েস। এবারে চলো নেক্সট। এবারে প্রশ্ন আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি যে এখানে টেক্সট থেকে যে হুবহু লাইন কোট করতে হবে, হুবহু ওখান থেকেই লিখতে হবে, এরকম কোনো মানে নেই। যদি প্রশ্নটার উত্তর করতে গিয়ে, মানে বাক্যটিকে পূর্ণ করতে গিয়ে হুবহু কোনো লাইন মিলে যায় তাহলে ওটাই করবে। যদি না মিলে তাহলে ওখান থেকে তথ্য নিয়ে আমাদের নিজেকে বানিয়ে লিখতে হবে। বোঝা গেল? লক্ষ্য করো, প্রথম কোশ্চিন, এভরি সামার অন বিগ হাফ মুন আইল্যান্ড দ্য চিলড্রেন হ্যাড এ হবি অ্যান্ড দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দে ওয়ার ক্রেজি অ্যাবাউট। তাহলে এটা হবে কাইটস। দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। নেক্সট, they hurried to fix the kite because তাহলে উত্তর হবে they wanted to send it up before the wind fell. Next, after the kite was torn, the children could not find any more red paper, so they searched the bookcase and found তাহলে উত্তর হবে an old letter. হয়ে গেল? তাহলে এই ছিল বি বিভাগের কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স। এবার চলো নেক্সট। এবার লক্ষ্য করো, সি বিভাগে কি আছে, স্টেট whether the following statements are true or false। যে নিম্নে যে স্টেটমেন্টগুলি, বিবৃতিগুলি দেওয়া আছে এটি ঠিক না ভুল। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকের যে বক্স দেওয়া আছে এখানে ঠিক হলে টি লেখো আর ভুল হলে এফ লিখতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজ ইন সাপোর্ট অফ এর অ্যান্সার, এবং সাপোর্টিং লাইন লিখতে হবে। সেটা একটা বাক্য হতে পারে, কিছু ফ্রেজও হতে পারে। চলো লক্ষ্য করো, প্রথম কোশ্চেন, ক্লড ব্রট দ্য কাইট উইথ হিম ফ্রম দ্য মেনল্যান্ড। ক্লড মূল ভূখণ্ড থেকে তার ঘুড়িটি নিয়ে এসেছিল। ফলস। সাপোর্টিং লাইন কি হবে? ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। হলো? নেক্সট, দ্য চিলড্রেন ফ্লিউ দ্য কাইট আফটার রিপেয়ারিং ইট উইথ দ্য ওল্ড লেটার। বাচ্চারা ঘুড়িটিকে উড়িয়েছিল পুরনো একটি চিঠি দিয়ে ওটাকে মেরামত করার পর। ঠিক হবে, ট্রু। আর সাপোর্টিং লাইন হবে উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। হয়ে গেল? তাহলে এই ছিল গল্প। এবারে চলে এসো কবিতা। এই যে তোমরা টেক্সট দেখতেই পাচ্ছ, টু গ্রাস অর লিফ, মানে এটা স্নেল থেকে নেওয়া হয়েছে। আমি আর টেক্সট পড়ে সময় নষ্ট করছি না, তোমাদের নিশ্চয়ই পড়া আছে। আগে বাড়ো। এখান থেকে আমাদের 4টি মাল্টিপল চয়েস থাকবে। লক্ষ্য করো, মাল্টিপল চয়েস নাম্বার 1, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু? শামুক কিসের সঙ্গে ভালোভাবে সেঁটেছিল? তাহলে উত্তর হবে গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। নেক্সট, হোয়াট কজেজ দ্য স্নেল টু রিট্রিট ইনটু ইটস সেল? কি কারণে শামুক তার নিজের খোলসের মধ্যে ঢুকে পড়ে? তাহলে টাচ অন ইটস হর্নস, তার সুরগুলিতে স্পর্শ করার ফলে। নেক্সট, দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ। শামুকের কোনো ভয় নেই কিসের? ফলিং, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। নেক্সট, নাম্বার 4, ইন দ্য অ্যাবভ এক্সট্রাক্ট হাউস রিফার্স টু দ্য, মানে আমাদের যে টেক্সটটা দেওয়া আছে কবিতার, ওই কবিতার টেক্সটটিতে হাউস কথাটি বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে অপশন সি, শেল অফ এ স্নেল। হয়ে গেল 4টে মাল্টিপল চয়েস। এবারে চলো বি বিভাগ। এখান থেকে 2টো প্রশ্ন আছে। লক্ষ্য করো, হোয়াট ডাজ দ্য পয়েট সাজেস্ট? কবি কি বলতে চেয়েছেন অ্যাবাউট দ্য স্নেলস অ্যাটাচমেন্ট, শামুকের যে সম্পর্ক টু ইটস হোম, তার বাড়ির সঙ্গে, সে বিষয়ে। তাহলে আমরা উত্তরে কি লিখবো? দ্য পয়েট সাজেস্ট দ্যাট, কবি বলতে চেয়েছেন যে দ্য স্নেল ইজ সো ক্লোজলি অ্যাটাচড টু ইটস সেল, যে শামুক তার খোলসের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে, এত নিকটবর্তীভাবে জড়িত যে ইট সিমস, মনে হয়, অ্যাজ ইফ, যেন দ্য স্নেল অ্যান্ড ইটস হাউস, যে শামুক এবং তার বাড়িটি, হ্যাভ গ্রোন টুগেদার, একত্রে বা একসঙ্গে বেড়ে উঠেছে, অ্যাজ ওয়ান এন্টিটি, এক সত্তা হিসাবে, মানে একক হিসাবে, ভিন্ন নয়, একসঙ্গে। ইট ক্যারিজ ইটস হোম, এটি তার বাড়িটিকে বয়ে নিয়ে যায়, উইথ ইট, তার সঙ্গে, হোয়ার এভার ইট গোজ, যেখানে এটি যায়। হয়ে গেল? নেক্সট, এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য লাইন হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ,
হি shrinks into his house with much displeasure. এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে বা কি বোঝাতে চেয়েছে? তাহলে দেখো উত্তর, দিস লাইন মিনস দ্যাট দ্য স্নেল হ্যাজ এ রিমার্কেবল অ্যাবিলিটি। এই লাইনটি দ্বারা বোঝাতে চেয়েছে যে শামুকের অবিশ্বাস্য বা লক্ষণীয় উল্লেখযোগ্য শক্তি আছে, ক্ষমতা আছে, টু ইনস্ট্যান্টলি উইথড্র ইটস এন্টায়ার বডি, খুব দ্রুত তার সমস্ত দেহটিকে গুটিয়ে নেওয়ার, ইন্টু ইটস শেল, তার খোসার মধ্যে, হোয়েন ইটস হর্নস আর স্লাইটলি টাচড, যখন এর সুরগুলিকে কিঞ্চিত পরিমাণ আলতোভাবেও স্পর্শ করা হয়, বিকজ ইট ফিলস অ্যানয়েড অর থ্রেটড, কারণ এটি বিরক্ত বোধ করে অথবা ভয় অনুভব করে। তাহলে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে তোমরা, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে পরে নোট বানিয়ে নিও, ঠিক আছে? চলো এবার নেক্সট, এবারে চলে আসো আনসিন। আচ্ছা, আমি আনসিনের টেক্সটটা পড়ে পড়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি কারো মনে হয় যে আনসিনের টেক্সট পড়বে না বা আনসিনের টেক্সট পড়ার দরকার নেই, তাহলে তোমরা একটু ভিডিওটি এগিয়ে নিয়ে প্রশ্ন উত্তর দেখে নিতে পারো, ঠিক আছে? চলো আমি আনসিনের টেক্সটটা একটু পড়ে দিই। দ্য অনগোয়িং কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস, বলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাত হ্যাজ ওয়ান্স অ্যাগেন এসকেলেটেড, আবার তীব্র হয়েছে, উইথ বোথ সাইডস ইনডিউরিং সিগনিফিক্যান্ট লসেস, যেখানে উভয় পক্ষই উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। দিস লেটেস্ট রাউন্ড অফ ভায়োলেন্স, বলছে সাম্প্রতিক এই যে হিংসা, বিজ্ঞান শুরু হয়েছে ইন আর্লি 2025, 2025 সালের প্রথম থেকে, আফটার এ সিরিজ অফ স্ক্রিমিশেজ অ্যান্ড অ্যাটাকস ফ্রম বোথ সাইডস। স্ক্রিমিশেজ খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, তোমাদের আন্ডারলাইন করে রাখতে হবে। তোমাদের আমি এর আগেও বলেছি, এর আগের সেটেও, যে আনসিন করার সময় যত নাম, যত সংখ্যা এবং যত গুরুত্বপূর্ণ শব্দ বা অপরিচিত শব্দ মনে হবে, সেগুলোকে রোল পেন্সিলে আন্ডারলাইন করে নিতে হবে প্রথমবার পড়ার সময়, ঠিক আছে? তাহলে পরে আমাদের উত্তর করার সময় সুবিধা হবে। তাহলে এই যে স্ক্রিমিশেজ আন্ডারলাইন করে নাও, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হাইলাইট করে দিয়েছি। এর মানে হচ্ছে ছোটোখাটো সংঘাত বা ছোটোখাটো আক্রমণ। তাহলে উভয় পক্ষের ধারাবাহিক ছোটোখাটো সংঘর্ষ ও আক্রমণের পর হয়ে গেল। নেক্সট, হামাস দ্য মিলিটেন্ট গ্রুপ। মিলিটেন্ট গ্রুপ মানে হচ্ছে সশস্ত্র গোষ্ঠী বা সশস্ত্র বাহিনী। তো বলছে হামাস দ্য মিলিটেন্ট গ্রুপ, বলছে হামাস সেই সশস্ত্র বাহিনী দ্যাট কন্ট্রোলস গাজা স্ট্রিপ, যা গাজা উপত্যকার উপর নিয়ন্ত্রণ বজায় রাখে বা নিয়ন্ত্রণ করে। লঞ্চড রকেট অ্যাটাকস, তারা রকেট আক্রমণ করেছিল, টার্গেটিং সেভারাল ইসরায়েলি সিটিজ, কয়েকটি ইসরায়েলের শহরকে টার্গেট করে বা লক্ষ্য করে, ইনক্লুডিং তেল আবিব অ্যান্ড জেরুজালেম, তেল আবিব এবং জেরুজালেম সমেত। নেক্সট, ইন রেসপন্স, এর প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েল কন্ডাক্টেড এয়ার স্ট্রাইকস অন গাজা, ইসরায়েল গাজায় বিমান হানা চালায়, টার্গেটিং হামাস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মিলিটারি সাইটস, যা হামাসের অবকাঠামো এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে। দ্য ফাইটিং হ্যাজ রেজাল্টেড ইন হান্ড্রেডস অফ ক্যাজুয়ালিটিজ, এই লড়াইয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে, মোস্ট অফ দেম ফ্রম গাজা, যাদের বেশিরভাগই গাজার বাসিন্দা। হোয়ার সিভিলিয়ান এরিয়াজ হ্যাভ বিন হেভিলি ইম্প্যাক্টেড, যেখানে বেসামরিক এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য রুট অফ দ্য কনফ্লিক্ট লাইজ ইন দ্য লং স্ট্যান্ডিং পলিটিক্যাল অ্যান্ড টেরিটোরিয়াল ডিসপিউটস, সংঘাতের যে মূল কারণ সেটা বহুদিনের রাজনৈতিক এবং ভৌগোলিক বিরোধের মধ্যে নিহিত। দ্য গাজা স্ট্রিপ, এই গাজা উপত্যকা, স্মল অ্যান্ড ডেন্সলি পপুলেটেড এরিয়া, ছোট এবং ঘনবসতিপূর্ণ একটি এলাকা, হ্যাজ বিন আন্ডার হামাস কন্ট্রোল সিন্স 2007, যা 2007 সাল থেকে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েল হুইচ ভিউজ হামাস অ্যাজ এ টেররিস্ট অর্গানাইজেশন, ইসরায়েল যারা হামাসকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে দেখে, হ্যাজ ইম্পোজড আ ব্লকেড অন দ্য রিজিয়ন, তারা এই এলাকার উপর অবরোধ আরোপ করেছে বা অবরোধ জারি করেছে, সাইটিং সিকিউরিটি কনসার্নস অ্যান্ড দ্য থ্রেট অফ ওয়েপন্স বিং স্মাগলড ইনটু গাজা, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং গাজায় অস্ত্র চোরাচালানের সম্ভাবনার কথা উল্লেখ করে। এখানে ব্লকেড মানে অবরোধ, রিজিয়ন মানে এলাকা বা অঞ্চল, আর কনসার্নস মানে উদ্বেগ, উইপেন মানে অস্ত্রশস্ত্র, আর স্মাগল মানে হচ্ছে চোরাচালান। নেক্সট, ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলিতে ইন্টারমিটেন্ট ক্ল্যাশেজ, ইন্টারমিটেন্ট আন্ডারলাইন করো, তোমরা দেখতে পাচ্ছ আমি হাইলাইট করে দিয়েছি। তো বলছে ইন্টারমিটেন্ট ক্ল্যাশেজ হ্যাভ লেড টু নিউমারাস ক্যাজুয়ালিটিজ অ্যান্ড ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন। আচ্ছা, ইন্টারমিটেন্ট মানে হচ্ছে থেমে থেমে, মাঝে মাঝে, এক নাগারে নয়, বোঝা গেল? তাহলে ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলিতে ইন্টারমিটেন্ট ক্ল্যাশেজ, মাঝে মাঝে যে সংঘর্ষের ফলে বহু প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। নেক্সট, ইন্টারন্যাশনাল রিয়াকশনস হ্যাভ বিন মিক্সড, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল মিশ্র। মানে এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক যে মনোভাব বা আন্তর্জাতিক দেশগুলির যে প্রতিক্রিয়া, সেটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, মানে একপক্ষ ছিল না। তারপরে দেখো, সাম কান্ট্রিজ হ্যাভ এক্সপ্রেসড সলিডারিটি উইথ ইসরায়েলস রাইট টু ডিফেন্ড ইটসেলফ, কিছু দেশ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। হোয়াইল আদার্স হ্যাভ কল্ড ফর এ সিজ ফায়ার, সিজ ফায়ার মানে যুদ্ধবিরতি, আন্ডারলাইন করে রাখতে পারো। অন্যদিকে অন্যরা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। and urged both sides to engage in peace talk, PEACE, peace, peace মানে শান্তি,
উভয় পক্ষকে শান্তি আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করেছে। আর্জ মানে অনুরোধ করা। নেক্সট, দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ কল্ড ফর অ্যান আর্জেন্ট রেজলিউশন টু দ্য ভায়োলেন্স। জাতিসংঘ সহিংসতার দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। ফিয়ারিং দ্যাট দ্য কনফ্লিক্ট কুড স্প্রেড ফার্দার। এই আশঙ্কায় যে এই দ্বন্দ্ব আরও ছড়িয়ে পড়তে পারে, ডিস্টেবিলাইজিং দ্য এন্টায়ার রিজিয়ন, যা গোটা অঞ্চলটাকে, গোটা এলাকাটাকে অস্থির করে তুলতে পারে বা অস্থিতিশীল করে তুলতে পারে। নেক্সট, ডিসপাইট ভেরিয়াস অ্যাটেম্পটস অ্যাট পিস নেগোসিয়েশনস, নেগোসিয়েশন আন্ডারলাইন করে রাখতে পারো। ডিসপাইট ভেরিয়াস অ্যাটেম্পটস অ্যাট পিস নেগোসিয়েশনস ওভার দ্য ইয়ার্স। দেখো, ডিসপাইট মানে সত্ত্বেও, ভেরিয়াস মানে বিভিন্ন, অ্যাটেম্পটস মানে প্রচেষ্টা, আর পিস মানে শান্তি, নেগোসিয়েশনস মানে হচ্ছে দর কষাকষি মানে আলোচনা আর কি, আর ওভার দ্য ইয়ার্স মানে বিগত কয়েক বছরে। তাহলে মানেটা কি দাঁড়াবে, যে বিগত বছরগুলিতে বিভিন্ন শান্তি আলোচনার চেষ্টার পরেও এ লাস্টিং রেজলিউশন রিমেইনস ইলুসিভ। ইলুসিভ খুবই ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখতে পারো। ইলুসিভ মানে হচ্ছে অধরা। তো বলছে যে স্থায়ী সমাধান অধরাই রয়ে গেছে। দ্য কনফ্লিক্ট কন্টিনিউজ টু ড্র অ্যাটেনশন ফ্রম দ্য গ্লোবাল কমিউনিটি। বলছে এই সংঘাত বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। উইথ মেনি হোপিং ফর এ পাথ টু পিস, শান্তির পথ খুঁজে বের করার আশায়, দ্যাট অ্যাড্রেসেস দ্য আন্ডারলাইং ইস্যুজ অফ টেরিটোরিয়াল ডিসপিউট, সিকিউরিটি কনসার্নস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান রাইটস। ভৌগোলিক বিরোধ, নিরাপত্তা উদ্বেগ ও মানবাধিকার সংক্রান্ত মূল সমস্যাগুলির সমাধানের জন্য। তাহলে এই ছিল আমাদের আনসিন প্যাসেজ। এবার চলো আমরা দ্রুত প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। আমরা জানি আনসিনের প্রথম আমাদের 6টি মাল্টিপল চয়েস থাকবে। লক্ষ্য করো, মাল্টিপল চয়েস তোমাদের সামনে। প্রথম প্রশ্ন, হোয়াট ট্রিগার্ড দ্য লেটেস্ট এসকেলেশন ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট। বলছে সাম্প্রতিক যে ইসরায়েল হামাসের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে এটার সূত্রপাত কোত্থেকে হলো। তাহলে অপশন বি উইল বি দ্য অ্যান্সার, রকেট অ্যাটাকস ফ্রম হামাস, হামাসের পক্ষ থেকে রকেট আক্রমণ করার পর। নেক্সট, হাউ ডিড ইসরায়েল রেসপন্ড টু দ্য রকেট অ্যাটাকস ফ্রম হামাস। বলছে হামাসের এই রকেট আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল কিভাবে সাড়া দিয়েছিল। তো অপশন বি উইল বি দ্য অ্যান্সার, বাই কন্ডাক্টিং এয়ার স্ট্রাইকস অন গাজা। নেক্সট, হুইচ অর্গানাইজেশন কন্ট্রোলস দ্য গাজা স্ট্রিপ। এই গাজা উপত্যকায় কোন সংস্থা নিয়ন্ত্রণ করে। তাহলে অপশন সি উইল বি দ্য অ্যান্সার, হামাস। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাজ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি কল্ড ফর ইন রেসপন্স টু দ্য কনফ্লিক্ট। তাহলে অপশন বি উইল বি দ্য অ্যান্সার, আ সিজ ফায়ার অ্যান্ড পিস টক। Next, number 5. What is one of the main reasons for which lasting resolution to the conflict has been difficult to achieve? তাহলে উত্তর হবে territories, disputes and security concerns. Next, what fear does the United Nations have regarding the ongoing conflict? বলছে যে ইউনাইটেড নেশনস ওরা এই চলমান দ্বন্দ্বের ফলে কি আশঙ্কা করছে। তাহলে অপশন হবে দ্যাট ইট কুড ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার মিডল ইস্ট রিজিয়ন। এটি পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটিকে অস্থির করে তুলতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস। চলো এবার ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং লাইন। লক্ষ্য করো, ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং লাইন বাকি তোমরা জানোই, ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে, এবং যেটা স্টেটমেন্ট দেওয়া আছে এটা সঠিক না ভুল সেটা প্রমাণের জন্য আমাদের টেক্সট থেকে লাইন কোড করতে হবে। লক্ষ্য করো, প্রথম, দ্য গাজা স্ট্রিপ হ্যাজ বিন আন্ডার হামাস কন্ট্রোল সিন্স 2017। ফলস হবে, কারণ 2007 ছিল ওখানে, রাইট। তাহলে আমরা সাপোর্টিং লাইন কি দিব, দ্য গাজা স্ট্রিপ আ স্মল অ্যান্ড ডেন্সলি পপুলেটেড এরিয়া হ্যাজ বিন আন্ডার হামাস কন্ট্রোল সিন্স 2007। Next, the international community is unanimously supporting Israel in the conflict. বলছে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ ইউনানিমাসলি। দেখো, ইউনানিমাসলি মানে সর্বসম্মতভাবে, মানে সবাই একমত প্রকাশ করেছিল ইসরায়েলকে সমর্থন করার জন্য। ফলস হবে, তাই সবাই একমত ছিল না, মিশ্র প্রতিক্রিয়া ছিল। তাহলে সাপোর্টিং লাইন হবে ইন্টারন্যাশনাল রিয়াকশনস হ্যাভ বিন মিক্সড। রাইট, ভালো লাগছে তোমাদের? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও, যারা এখনো লাইক করোনি। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর এই এবিটি এর প্রতিটি সেটের উত্তর, সঠিক যথাযথ উত্তর, রিডিং, সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল সব কিছুর উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। কেমন বোঝা গেল? আর যদি রাইটিং স্কিল সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমার এই চ্যানেলে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, তোমরা ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় রাইটিং স্কিলের ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। চলো আগে বাড়ো। নেক্সট, Number 3, the conflict has resulted in damage to both military and civilian areas in Gaza. মানে সামরিক এবং অসামরিক, সাধারণ মানুষ এবং যারা সেনাবাহিনী ছিল উভয়েরই ক্ষতি হয়েছিল। ট্রু হবে এটা, ট্রু। আর সাপোর্টিং লাইন হবে সিভিলিয়ান এরিয়াজ হ্যাভ বিন হেভিলি ইম্প্যাক্টেড। হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যে প্রশ্নগুলির উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 8 নম্বরের জন্য, অর্থাৎ 8 নম্বর থাকবে। চলো লক্ষ্য করো, প্রথম প্রশ্ন, হোয়াই ইজ গাজা স্ট্রিপ সিগনিফিক্যান্ট ইন দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট। যে এই গাজা উপত্যকাটি কেন গুরুত্বপূর্ণ ইসরায়েল হামাস দ্বন্দ্বের জন্য।
তাহলে উত্তরে কি লিখবো আমরা? Gaza is significant because it is controlled by Hamas, which Israel blockades and fights against over territory and security. দেখো এই উত্তর বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, আমি এখানে একটু সহজ সরল এবং সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করেছি, রাইট? কিন্তু মূল কথা হলো এটি যেটা আমরা এখানে বলতে চেয়েছি, সে ভাষাগত এদিক ওদিক হতে পারে। নেক্সট, হোয়াট আর দ্য মেজর হিউম্যানিটেরিয়ান কনসার্নস? প্রধান মানবাধিকার উদ্বেগ কি ছিল এর মধ্যে? অ্যারাইজিং ফ্রম দ্য অনগোয়িং কনফ্লিক্ট, যা এই চলমান যুদ্ধ থেকে উঠে এসেছে বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস আর ইসরায়েলের মধ্যে। তাহলে আমরা উত্তর লিখবো হেভি এয়ার স্ট্রাইকস, সিভিলিয়ান ডেথস, ডিস্ট্রয়েড হোমস, ব্লকেড সাপ্লাইজ অ্যান্ড ওভারক্রাউডেড এরিয়াজ ইন গাজা ক্রিয়েট সিরিয়াস হিউম্যানিটেরিয়ান সাফারিং। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন চ্যালেঞ্জ ইন অ্যাচিভিং এ লাস্টিং পিস বিটুইন ইসরায়েল অ্যান্ড হামাস? বলছে হামাস এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির আলোচনার জন্য মূল প্রতিক্রিয়া বা প্রতিবন্ধকতাগুলি কি কি? তাহলে উত্তর, দ্য মেইন চ্যালেঞ্জ ইজ রিসলভিং লং স্ট্যান্ডিং টেরিটোরিয়াল ডিসপিউটস অ্যান্ড সিকিউরিটি কনসার্নস বিটুইন বোথ সাইডস। Next, question number 4. In what way could the conflict between Israel and Hamas affect the broader Middle East region? তাহলে আমরা উত্তর লিখব, the conflict may spread violence, increase political tension and destabilize other countries in the Middle East. তাহলে এই ছিল আমাদের আনসারের প্রশ্ন এবং তার উত্তর। চলো এবার নেক্সট, এবার চলে এসো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমরা জানোই এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির প্রথম কোশ্চিন আমাদের সঠিক ভার্ব ফর্ম লিখতে হয়। সঠিক ভার্ব ফর্ম লেখার ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে পুরো বাক্যটা একবার পড়ে নিতে হবে, পড়ে আমরা কোথাও না কোথাও কিছু একটা হিন্টস পেয়ে যাব, যার দ্বারা আমরা বুঝে যাবো যে বাক্যটি কোন টেন্সে আছে, তারপর ওই টেন্স অনুসারে আমাদেরকে উত্তর করতে হবে। লক্ষ্য করো, বাই দ্য টাইম দ্য ট্রেন arrive, was arriving, we had have packed our bags. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা ঘটে যাওয়া ঘটনার বর্ণনা, অর্থাৎ পাস্ট টেন্সে হবে। তাহলে আমরা কি লিখবো? বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড, যতক্ষণে ট্রেন পৌঁছেছিল, উই হ্যাড প্যাকড হবে, উই হ্যাড প্যাকড আওয়ার ব্যাগস, আমরা আমাদের ব্যাগগুলি গুছিয়ে নিয়েছিলাম, প্যাক করে নিয়েছিলাম। আচ্ছা কেন? কারণ লক্ষ্য করো, ট্রেন এসেছিল পাস্ট টেন্স, ট্রেন আসার আগেই আমরা আমাদের ব্যাগগুলি গুছিয়ে নিয়েছিলাম, প্যাক করে নিয়েছিলাম। তাহলে অতীতের অতীত, আর তোমাদের মনে রাখতে হবে পাস্টের পাস্ট, অতীতের অতীত যেটা হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ কোনো একটা কাজ অতীতে হয়েছে আর তার আগে আর একটা অন্য কোনো কাজ হয়েছে, এই ধরনের যেটা আগে কাজ হবে, দুটি অতীত ঘটনার মধ্যে যে কাজটি বেশি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে হ্যাড প্যাকড হবে অ্যান্সার। অ্যান্ড হ্যাড ওয়েটেড অ্যাট দ্য প্ল্যাটফর্ম, এবং আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করেছিলাম। যেহেতু অ্যান্ড দিয়ে দুটো ভার্ব যুক্ত হলো, তাহলে অ্যান্ড সবসময় একই ধরনের একই টেন্সের ভার্বকে যুক্ত করে, তাহলে হ্যাড প্যাকড আর অ্যান্ডের পরেও হ্যাড ওয়েটেড। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট, এবারে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। লক্ষ্য করো, উই স্টেড অ্যাট এ হোটেল দ্যাট ইজ জাস্ট আ ফিউ স্টেপস অ্যাওয়ে। আমরা জানি এ ফিউ হয়, রাইট? আচ্ছা, কোথা থেকে অল্প দূরে? ফ্রম দ্য মিউজিয়াম থেকে। নেক্সট, এবারে চলে আসো ডু অ্যাজ ডিরেক্টেড, মানে প্রতিটি বাক্যের শেষে ব্র্যাকেটে কিছু বলা থাকবে, যেটা বলা থাকবে আমাদের করতে হবে। লক্ষ্য করো, দে মেড হিম দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপেরিয়েন্স। তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছিল দলের, ইন স্পাইট অফ হিজ ইনএক্সপেরিয়েন্স, তার অনভিজ্ঞতা সত্ত্বেও, মানে অভিজ্ঞতা ছিল না তা সত্ত্বেও ক্যাপ্টেন বানিয়েছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জের জন্য আমাদের তিনটি জিনিস দরকার, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট যদি পেয়ে যাও, তাহলে তারপরে বাক্যটা কত বড় আছে কি আছে আমাদের আর দেখে লাভ নাই। তাহলে লক্ষ্য করো, দে সাবজেক্ট, মেড ভার্ব আর হিম অবজেক্ট। তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম। তাহলে তারপরে যত লম্বা যা থাকুক না কেন, আমরা সম্পূর্ণ অংশটাকেই প্যাসিভের ভার্বের পরে হুবহু বসিয়ে দিব। আচ্ছা, এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। তাহলে শুরু করো। তাহলে হি ওয়াজ মেড, আমরা জানি ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ব্যবহার করতে হয়, এটা পাস্ট ইনডিফিনিট, ওই জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ব্যবহার করলাম। বাকি তোমাদের যদি ভয়েস সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয়, তাহলে আমরা এই চ্যানেলে ভয়েস চেঞ্জ বলে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে গিয়ে তোমরা ভয়েস চেঞ্জের ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপেরিয়েন্স বাই দেম। এখানে দিলে ভালো, না দিলে অসুবিধা নেই, কারণ এখানে দিয়ে নির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে না। আর অ্যাক্টিভ ভয়েসের নিয়ম হলো, যদি নির্দিষ্ট প্রোনাউন না থাকে, মানে এমন শব্দ বা এমন প্রোনাউন থাকে যেটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, তাহলে প্যাসিভ করার সময় ওটা আর লিখতে হয় না। তাহলে বাই দেম দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাড ইউ রিভাইজড দ্য চ্যাপ্টার থোরোলি ইউ উডন্ট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম। বলছে তোমরা যদি এই চ্যাপ্টারটাকে থোরোলি, মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে রিভাইজ দিয়ে রাখো, তাহলে পরীক্ষায় তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। কি বলছে? চেঞ্জ দ্য মোড অফ নারেশন চেঞ্জ করো। লক্ষ্য, তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট ইফ দে হ্যাড রিভাইজড দ্য চ্যাপ্টার থোরোলি দে উডন্ট হ্যাভ ফেসড এনি ডিফিকাল্টি ইন দ্য এক্সাম। এবার তোমরা বলতে পারো স্যার এখানে ইফ কোথায় পেলেন? তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাক্যটা দেওয়া আছে হ্যাড ইউ রিভাইজড, এই বাক্যটি কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা হয়তো অতটা নাও বুঝতে পারো। তাহলে হ্যাড ইউ, ওয়্যার ইউ, এরকম যদি কোনো বাক্য থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ওটাকে ইফ ব্যবহার করে আমরা ওটাকে নর্মালি লিখতে পারি, রাইট?
নেক্সট, আর আই হোপ যে এত ডিফিকাল্ট এত কঠিন ন্যারেশন তোমাদের মাধ্যমিকে থাকবে না, কারণ আজকাল মাধ্যমিকে খুব সহজ সহজ কোশ্চেন থাকে। নেক্সট, আই স দ্য ট্রেন কামিং, আমি ট্রেনটিকে আসতে দেখেছিলাম। ইমিডিয়েটলি আই কট হোল্ড অফ দ্য লিটল বয়, তৎক্ষণাৎ আমি ছোট বাচ্চাটাকে ধরে নিয়েছিলাম। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং নো সুনার, নো সুনার ব্যবহার করে বাক্যটাকে লিখতে বলেছে। আমরা কি উত্তর করবো? নো সুনার হ্যাড আই সিন দ্য ট্রেন কামিং দেন আই কট হোল্ড অফ দ্য লিটল বয়। আবার আমরা ডিডও ব্যবহার করতে পারি, নো সুনার ডিড আই সি দ্য ট্রেন কামিং দেন আই কট হোল্ড অফ দ্য লিটল বয়, রাইট? তাহলে এই ছিল আমাদের ডু অ্যাডজেক্টিভ। এবারে চলো ফ্রেজাল ভার্ব। লক্ষ্য করো কোশ্চেন তোমাদের সামনে, এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রতিটি বাক্যে একটা শব্দ আন্ডারলাইন করা আছে, আর নিচে আমাদের 4টা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে। এই 4টি ফ্রেজাল ভার্ব থেকে বেছে আমাদের ওই যে শব্দগুলি আন্ডারলাইন করা আছে তার পরিবর্তে ব্যবহার করতে হবে। তাহলে আগে ফ্রেজাল ভার্বগুলির মানে দেখে নাও। দেখো, লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ করা বা হঠাৎ দেখা পাওয়া। পুট অফ মানে স্থগিত রাখা। রান ইনটু মানে ভিতরে প্রবেশ করা। তাহলে লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 1, আই মেট অ্যান ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট। মেট পাস্ট টেন্সে আছে, কারণ মিট ভার্ব 1 ওর ভার্ব 2 হচ্ছে মেট। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে মিট MEET এই শব্দটির ভার্ব 2ও মেট আর ভার্ব 3ও মেট, তাহলে আমরা কি করে বুঝবো এটা ভার্ব 2 না ভার্ব 3? আচ্ছা, ফ্রেজাল ভার্ব কি করে করতে হয় এ নিয়েও কিন্তু আমি একটা সেপারেট ভিডিও পোস্ট করেছি। হ্যাঁ, মাধ্যমিক ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, তোমরা সেখানে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো যে ফ্রেজাল ভার্ব কিভাবে লিখতে হয়। তাহলে এই যে এখানে তোমাদেরকে একটু সিম্পল শিখিয়ে দিই। লক্ষ্য করবে, যদি কোনো ভার্ব বাক্যের মধ্যে একা ব্যবহৃত হয়, হেল্পিং ভার্ব ছাড়া ব্যবহৃত হয়, তাহলে ওটি ভার্ব 2 হবে। আর যদি ওই ভার্বটির আগে অন্য কোনো হেল্পিং ভার্ব থাকে, সে যাই থাকুক না কেন, তাহলে ওটা কিন্তু ভার্ব 3 হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, এখানে মেট আছে, ওর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, এর মানে এটা ভার্ব 2। তাহলে আমরা এখানে ওর বদলে ভার্ব 2 ব্যবহার করব, রাইট? তাহলে এখানে উত্তর হবে ক্যাম অ্যাক্রস, ক্যাম। আচ্ছা, নেক্সট, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড ডিউ টু রেইন। পোস্টপোন্ড মানে স্থগিত রাখা। আচ্ছা, এই যে লক্ষ্য করো, পোস্টপোন্ড, পোস্টপোন্ডেরও কিন্তু সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম এক, কিন্তু এখানে লক্ষ্য করো পোস্টপোন্ডের আগে ওয়াজ আছে, এর মানে এটা ভার্ব 3, রাইট? তাহলে আমরা এখানে পুট অফ লিখবো, পুট অফ। আচ্ছা, তারপরে সি টেক্স কেয়ার অফ ইউর ইয়ঙ্গার ব্রাদার। টেক্স কেয়ার অফ মানে যত্ন নেওয়া, তাহলে এখানে হবে লুকস আফটার। লক্ষ্য করো টেক্স এস ছিল, ওই জন্য আমরা এখানে লুকস এস যুক্ত করে দিয়েছি। তাহলে এই ছিল আমাদের ফ্রেজাল ভার্বের উত্তর, রাইট? চলো এবার নেক্সট, সব থেকে ডেঞ্জার তোমাদের। এখানে 4টা শব্দ দেওয়া থাকবে, আর এই শব্দগুলির সমার্থক শব্দ মানে এর অর্থ আমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে, অর্থাৎ এক কথায় সিনোনিম। এটা খুবই খুবই ডেঞ্জার, প্রতি শব্দের জন্য 2 দিয়ে করে নম্বর বরাদ্দ, রাইট? লক্ষ্য করো, ইন্টেন্সিফাইড। আচ্ছা, এই শব্দগুলোর উত্তর কিভাবে খুঁজে বের করতে হয় মানে আনসিন নিয়ে আমি একটি ডেডিকেটেড একটি সেপারেট ভিডিও পোস্ট করেছি, তোমরা আনসিনের ওই ভিডিওটিও ওই মাধ্যমিক ইংলিশ প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ওখানে আমি সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়েছি। আচ্ছা, ইন্টেন্সিফাইড আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে যে শব্দটা থাকবে ওই শব্দটি যেই ফর্মে থাকবে আনসিন থেকে আমাদের ওই ফর্মেরই শব্দ খুঁজে বের করে লিখতে হবে। বোঝা গেল না? লক্ষ্য করো, ইন্টেন্সিফাইড পাস্ট ফর্মে আছে, তাহলে নিশ্চয়ই আমরা আনসিন থেকে যে শব্দটি খুঁজে বের করে লিখবো সেটাও পাস্ট ফর্মেই থাকতে হবে। তাহলে আমরা এর উত্তর কি লিখবো? এসকেলেটেড, এসকেলেটেড, ত্বরান্বিত করা, দ্রুত করা, ছড়িয়ে দেওয়া, এরকম এর অর্থ হয়, রাইট? নেক্সট, ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, যেটাকে সহজে ধরা যায় না, অর্জন করা যায় না, তাহলে এর উত্তর হবে ইলুসিভ, ইলুসিভ, অধরা। বোঝা গেল? আমরা কিন্তু আন্ডারলাইন করেছিলাম টেক্সট পড়ার সময়, আমি তোমাদের শিখেছি কি কি করতে হবে। নেক্সট, রিলেটেড টু দ্য ওনারশিপ অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড অর সি, তাহলে এর উত্তর হবে টেরিটোরিয়াল, টেরিটোরিয়াল। আর সবশেষে খুব সহজ আছে, ম্যানি মানে অনেক, তাহলে জানা থাকলে সহজ, না জানা থাকলে সবই কঠিন। তাহলে এর উত্তর হবে নিউমেরাস, নিউমেরাস মানে অসংখ্য বা প্রচুর। তাহলে এই ছিল আমাদের সিনোনিম, রাইট? চলো এবার দেখে নিই আমরা রাইটিং স্কিল। এই তোমাদের সামনে রাইটিং স্কিলের কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে আছে রাইট এ নোটিস, একটা নোটিস লিখতে বলেছে। নোটিস তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, হাই স্কুল বোর্ডের জন্য আর মাদ্রাসা বোর্ডের জন্য। আচ্ছা, তারপরে আছে 8 নম্বরে বায়োগ্রাফি, শ্রী অরবিন্দ। বায়োগ্রাফিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবার বায়োগ্রাফিটা প্র্যাকটিস করতে পারো, খুব সহজ একটা বিষয়। বাকি বায়োগ্রাফি কীভাবে লিখতে হয় রাইটিং স্কিল বলে যে প্লে লিস্টে আছে ওখানে আমি সব বিস্তারিতভাবে বুঝিয়েছি। তোমরা এই উত্তরগুলি আমি এই ভিডিওতে বলছি না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। রাইটিং স্কিলে গুরুত্বপূর্ণ যে তোমাদের রাইটিং স্কিল সেগুলো আমি টাইম টু টাইম ভিডিও পোস্ট করতেই আছি, তোমরা ওখানে গিয়ে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিও, রাইট? আর নেক্সট আছে রাইট এ লেটার। আচ্ছা, লেটার কীভাবে লিখতে হয়, পার্সোনাল লেটার কীভাবে লিখতে হয়, আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি, অনেক ছাত্রছাত্রী সেগুলি দেখছে আর উপকৃত হয়েছে। তোমাদের এই রাইটিং স্কিল বিভাগের যেগুলি উত্তর, যেগুলি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, তোমরা এই চ্যানেলের যে প্লে লিস্ট রাইটিং স্কিল ওখানে গিয়ে ওগুলি দেখে নিতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের সেট নাম্বার 2। খুব শীঘ্রই সেট নাম্বার 3 ভিডিও আমি পোস্ট করবো, ততক্ষণে তোমরা এটি কমপ্লিট করে রাখো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।